আজকে আমরা শুরু করছি মডার্ন হিস্ট্রি এর প্রথম অধ্যায় অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া। ইউরোপীয়দের ভারতে আগমন। এবং এই অধ্যায়ের যেটা মূল বিষয় সেটা হলো যে কিভাবে এবং কেন বিভিন্ন ইউরোপীয় যেমন ফ্রান্স, পর্তুগিজ, ব্রিটিশরা ভারতে আসছে এবং কিভাবে ব্রিটিশ সবাইকে ডমিনেট করে ভারতের শাসন ব্যবস্থা কায়েম করছে। তো অধ্যায় ঢোকার আগে প্রথমে একটা গল্প বুঝো। মনে করো তুমি এই কলমটা ভারতে বিক্রি করবে, এই কলমটা ভারতে পাওয়া যায় না, তাই জন্য তুমি কি করছো, এই বিদেশ থেকে এই কলমটা কিনে আনছো। কিন্তু এই কলমটা বিদেশে হচ্ছে 1 টাকা। যখন তুমি এই কলমটাকে এই দেশে আনছো তখন আনার সময় রাস্তার যে ট্যাক্স, সেই ট্যাক্স 10-15 টাকা কেটে নিচ্ছে। 1 টাকার জিনিস 10-15 টাকা তোমাকে ট্যাক্স দিয়ে দিতে হচ্ছে, যার ফলে এই কলমটা তুমি যখন এই দেশে বিক্রি করছো তখন তোমার খুব একটা লাভ হচ্ছে না। তাহলে তুমি এই পরিস্থিতিতে কি করবে? নিশ্চয়ই হয় তুমি অন্য রাস্তা খুঁজবে যেখানে ট্যাক্স কম লাগবে, না হলে তুমি অন্য কোনো উপায় খুঁজবে, হয়তো কলমে বিক্রি করবে না। ঠিক আছে, তো ঠিক এই জিনিসটাই হয়েছিল ইউরোপ এবং ভারতের মধ্যে। 1453 সালের আগে কি হচ্ছিল, ভারত এবং ইউরোপের মধ্যে ব্যবসা বাণিজ্য 3টি পথের মাধ্যমে নির্ধারিত হচ্ছিল। একটি স্থল রুট বা ল্যান্ড রুট, দ্বিতীয়টি হলো হরমুজ প্রণালীর মাধ্যমে, তৃতীয় হলো লোহিত সাগর বা রেড সি এর মাধ্যমে। এবং যখন 1453 সালে অটোমান এম্পায়ার কনস্টান্টিনোপল এর পতন ঘটিয়ে দেয়, তখন অটোমান এম্পায়ার এই 3টি রাস্তাকেই ব্লক করে দিয়েছিল। ব্লক করে দেওয়ার ফলে ইউরোপীয়রা যখন ভারত থেকে কোনো একটা জিনিস কিনে ইউরোপে নিয়ে যেত, তখন সেখানে তাদের 10 থেকে 15 গুণ দাম বেড়ে যেত। তাহলে এই পরিস্থিতিতে কি হয়, ইউরোপীয়রা যে ছিল, এই ইউরোপীয়রা ভারতে আসার জন্য অন্য রাস্তা খুঁজতে লাগে, অর্থাৎ সমুদ্র পথের রাস্তা খুঁজতে লাগে। আচ্ছা, এবার একটা প্রশ্ন, যে ইউরোপীয়রা কেন ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যে এত উদ্গ্রীব? এর কারণ হলো, যে টাইমলাইনের এখন আলোচনা হবে সেই টাইমলাইনে ইউরোপে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এবং মিট সাপ্লাই বেড়ে গিয়েছিল, মাংস সাপ্লাই বেড়ে গিয়েছিল। এবং মাংস সংরক্ষণের জন্য তখন তো ফ্রিজ ছিল না, তাহলে কিভাবে মাংস সংরক্ষণ রাখবে? মশলার মাধ্যমে। তাছাড়া মাংসতে স্বাদ আনার জন্য লাগতো মশলা, এবং সেই মশলাটাই পাওয়া যেত কোথায়? ভারতে। বিশেষ করে এই মশলার কারণেই ভারতের সঙ্গে ইউরোপ ব্যবসায়ী যুক্ত হতে চেয়েছিল, এবং অটোমান এম্পায়ারকে বাইপাস করে সমুদ্র পথের মাধ্যমে ভারতে পৌঁছাতে চেয়েছিল। এবং এই ব্যাপারে প্রিন্স হেনরি, পর্তুগালের প্রিন্স হেনরি, যাকে নেভিগেটর অফ পর্তুগালও বলা হয়, তিনি তার দেশবাসীকে সমুদ্র যাত্রার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। এরপরে কি হচ্ছে, বার্থোলোম অফ ডায়াস কি করছে, তিনি আফ্রিকা মহাদেশের ধার ঘিসে আস্তে আস্তে কেপ অফ গুড হোপ খুঁজেন। কেপ অফ গুড হোপ, যার বাংলা বললে উত্তম আশা অন্তরীপ। এরপরে ট্রিটি অফ টর্ডেসিলাস হয়। পোপ স্পেন এবং পর্তুগালকে ঠিক করে দেয় যে পূর্বে যত যা কিছু আছে সবকিছু খোঁজাখুঁজি করবে পর্তুগাল, এবং পশ্চিমে যত যা কিছু আছে সবকিছু খোঁজাখুঁজি করবে স্পেন। এরপরে কি হয়, 1498 সালে ভাস্কো ডা গামা, আচ্ছা ভাস্কো ডা গামা পর্তুগাল থেকে আসছিল, তাহলে কোন দিকে আসবে? পূর্ব দিকে। আর কলম্বাস, যিনি আমেরিকা খুঁজেছিলেন, তিনি কোন দেশ থেকে যাত্রা শুরু করেছিলেন? স্পেন। তাহলে কোন দিকে যাবে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে যখন কলম্বাস যাচ্ছিল তখন তিনি আমেরিকা খুঁজেছিলেন, কিন্তু তার মনে ছিল এটাই যে তিনি ভারত খুঁজে নিয়েছেন, কিন্তু সেটা ভারত নয়, সেটা হলো একটা নতুন মহাদেশ আমেরিকা। আচ্ছা, তো যাই হোক, এই যে ভাস্কো ডা গামা আছে, এই ভাস্কো ডা গামা কালিকটে পৌঁছায় 1498 সালে। এবং কালিকট এখন কোথায় আছে? এখন আছে কেরালা। আর কালিকটে আসার জন্য তাকে সাহায্য করেছিল আব্দুল মাজিদ। কোথা থেকে সাহায্য করেছিল? মালিন্দি। আচ্ছা, এই আব্দুল মাজিদ গুজরাটের বাসিন্দা ছিল। গুজরাট, একে বলা হয় লোকাল পাইলট মানে খালাসি, যেটাকে বলা হয় স্থানীয় খালাসি, যার কোন একটা নির্দিষ্ট অঞ্চলের ব্যাপারে সবকিছু জানা থাকবে। একে কেন নিয়েছিল? কারণ যখন ভাস্কো ডা গামা একবারে বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যখন ভারত মহাসাগরে ঢুকে, তখন ভারত মহাসাগরে থাকে মৌসুমী জলবায়ু, এবং এই মৌসুমী জলবায়ুর ব্যাপারে সমস্ত রকমের জানকারি আব্দুল মাজিদের ছিল। আচ্ছা, মালিন্দি থেকে একে কেন পেল? এর আগে কি একে পাওয়া যেত না? না, ভাস্কো ডা গামা মালিন্দি পৌঁছানোর আগে অনেকগুলো দক্ষিণ আফ্রিকার মহাদেশের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার আফ্রিকা মহাদেশের দক্ষিণ দেশগুলি তাকে খুব একটা বেশি সাহায্য করার জন্য তৎপরতা হয়নি। কিন্তু মালিন্দি তাকে সাহায্য করে আব্দুল মাজিদ এর মাধ্যমে।
আচ্ছা, আর একটা জিনিস ছুটে গেছে এই নোটের মধ্যে, সেটা হলো এই যে ভাস্কো ডা গামা যখন আসে তখন তিনি নিয়ে আসার সময় তার সঙ্গে ছিল 4টি জাহাজ, এবং তিনি যখন ফিরে যান তখন তার কাছে ছিল 2টি জাহাজ, এবং এই 2টি জাহাজের মধ্যে যেটা মেন যেটা স্টোরেজ জাহাজ ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। স্টোরেজ জাহাজ নষ্ট হয়ে যাওয়ার ফলেও এই যে 2টো জাহাজ নিয়ে গিয়েছিল, এই 2টো জাহাজে যত জিনিস নিয়ে গিয়েছিল সেগুলো সে তার নিজের দেশে বিক্রি করে প্রায় 60 গুণ মুনাফা লাভ করে। এটা 60 গুণ মুনাফা লাভ করে। এবং এই যখন আসে তখন তার সঙ্গে ছিল মোট 176 জন, এবং সে যখন ফিরে যায় তখন তার সঙ্গে ছিল 60 থেকে 70 জন। আর এই যে বাকি জন কি হলো তাহলে? এই বাকি জন হয় ঝড়ে শেষ হয়ে গেছিল, না অন্য কোনো কারণে শেষ হয়ে গেছিল, কিন্তু মোট 60 থেকে 70 জন ফিরে গেছিল। এবার এই যে 60 গুণ লাভ হচ্ছে, এটা দেখতে পেয়ে আস্তে আস্তে দেখবো আমরা যে পর্তুগিজ থেকে অনেক ব্যবসায়ী আবার আসতে শুরু করবে।